কলেজের সামনে দাঁড়িয়ে আছে একটা ছেলে। দেখতে কালো, আবার ড্রেসও পরে এসেছে কালো। দেখতে পুরোই কালির বস্তার মতো লাগতেছে ছেলেটাকে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় দারোয়ান আটকিয়ে ছেলেটাকে বলতে লাগলো, এই ছেলে, ভিতরে কোথায় যাইতেছো তুমি? দেখতে তো পুরো কালো কালের মতো লাগতেছে, আবার ড্রেসও পরছো পুরো কালো। এখন তো তোমাকে আরো বেশি কালের মতো লাগতেছে। ভাই, আমার চেহারা নিয়ে মজা নেবেন না। আমি কালো বলে আপনি এইসব যাতা বলতে পারেন না। আর আমি এই কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছি। কালো ছেলেকে কালো বলবো না তো কি বলবো? আর তুই যে এই কলেজে অ্যাডমিশন নিয়েছিস, তোকে মানুষ দেখলেই তো ভয় পাবে। তার চাইতে তুই কলেজের ভিতরে না ঢুকে বাইরে দাঁড়া। আমি তোর জন্য একটা মাস্ক নিয়ে আসি, এরপর না হয় কলেজে ঢুকিস তুই। ঠিক আছে, যান তাহলে। দারোয়ান গেটটা লাগিয়ে দিয়ে ভেতরে চলে গেল। এদিকে মেঘ বাইরে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর একটা লোক আসলো আর বলতে লাগলো, এই ছেলে, তোমাকে চেনা চেনা লাগতেছে। তোমাকে কি আলম স্যার পাঠিয়েছেন? জি, আমাকে আলম স্যার পাঠিয়েছেন। তা আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি এই কলেজের প্রিন্সিপাল। তা তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? সরি স্যার, আপনাকে চিনতে পারি নাই। আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না দারোয়ান। সেই 45 মিনিট ধরে দাঁড়িয়ে আছি এইখানে, এখনও গেট খুলতেছে না। তুমি আমার সাথে চলো। প্রিন্সিপালকে দেখে দারোয়ান গেট খুলে দিল। যেই মেঘ ভেতরে ঢুকতে যাবে এমন সময় দারোয়ান আবার আটকিয়ে বলতে লাগলো, তোমাকে না বলেছি বাইরে দাঁড়াতে, তুমি ভিতরে আসলে কেন? তোমাকে দেখলে তো মানুষ ভয় পাবে। মাহবুব সাহেব, আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেব। আর কোনোদিন যদি কারো সাথে এমন খারাপ ব্যবহার করো, সে এই কলেজের ছাত্র, তাকে সম্মান দিয়ে কথা বলবে। সরি স্যার, বুঝতে পারি নাই। আমি আর কখনোই এমন করব না। তুমি প্রিন্সিপাল আর কিছু না বলে মেঘকে নিয়ে চলে গেল তার কেবিনে। প্রিন্সিপাল চেয়ারে বসতে বসতে বলতে লাগলো, তোমাকে জানো কিসের জন্য পাঠিয়েছে এই কলেজে? জি স্যার, আপনার পিএ হিসাবে কাজ করতে বলেছে আর পড়ালেখা করতে বলেছে। তবে তুমি বেশি ক্লাস করতে পারবে না, কারণ তোমার যে চেহারা, তোমাকে ক্লাসে দেখলে মানুষ এমনিতেই ভয় পাবে। তুমি না হয় এইখানেই থাকো, আমি যা যা বলি তাই করো। ঠিক আছে স্যার, আপনি যেটা বলবেন এটাই হবে। এখন কি করব স্যার? ওই যে ওই রুমটা দেখতেছো না, ওইটা রান্নাঘর। আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসো তো। আজকে না হয় তোমার হাতে বানানো কফিটা খেয়ে দেখি কেমন হয়। ঠিক আছে স্যার, আনতেছি। মেঘ চলে গেল রান্নাঘরে। গিয়ে দেখে সব কিছু রেডি করা আছে। পানিটা বসিয়ে দিয়ে বাকি সব কিছু দিয়ে দিল। প্রায় 10 মিনিট পর এক কাপ কফি বানিয়ে নিয়ে চলে আসলো প্রিন্সিপালের কাছে। টেবিলে কফিটা রাখতে রাখতে বলতে লাগলো, স্যার, ওয়াশরুমটা কোন দিকে যদি একটু বলতেন? বাইরে গিয়ে দেখো, ওয়াশরুম আছে ডান দিকে। আর ওয়াশরুম থেকে এসো, আরো 4 কাপ কফি বানাবে। ঠিক আছে স্যার। মেঘ ওয়াশরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর প্রিন্সিপালের রুমে এসে দেখে 4জন লোক বসে আছে। দেখে চেনা চেনা লাগছে। চলুন তাদের পরিচয়টা দিয়ে দিই আপনাদেরকে। একজন হচ্ছে এই এলাকার এমপি, তার নাম রফিকুল ইসলাম। দ্বিতীয়জন হচ্ছে এই কলেজের চেয়ারম্যান, নাম হচ্ছে আরিয়ান ভুইয়া। তৃতীয়জন হচ্ছে সিআইডির অফিসার রায়হান তালুকদার। চতুর্থজন হচ্ছে মিরাজ, এই এলাকার পাতি মাস্তান। ওদের সবাইকে দেখে মেঘ চলে গেল রান্নাঘরে। গিয়ে কফি বানাতে লাগলো। চলুন শুনে আসি তারা কি বলছে। স্যার, কিছুদিন ধরে শুনতেছি যে পুলিশের প্রধান সে নাকি নতুন এক টিম গঠন করে আমাদের উপর নজর রাখতেছে। এখন কি করতে পারি আমরা? তুমি তোমার কাজ করতে থাকো। তাদের কিভাবে টাইট দিতে হয় তা আমার ভালো করে জানা আছে। তোমরা তোমাদের কাজ করো। আর কবে মেয়ে পাচার হবে সেটা বলো আমাকে। কালকে রাতে মেয়ে পাচার হবে 2 জায়গা থেকে। একটা হচ্ছে 0 পয়েন্ট এর ওইখানের থেকে, আরেকটা হবে RS রোডের পাশ থেকে হবে। কারণ ওইখান দিয়ে তো বেশি মানুষের আনাগোনা নেই, নিরিবিলি রাস্তা, তো ওইখানেই করতে পারবো। তাই করো। আর এই কথাটা যেন 5 কান না হয়, মনে রাখবে। 10 কোটি টাকার ডিল কিন্তু এটা। যদি দিতে পারি তাহলে আমাদের অনেক লাভ হবে। এসব নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, আমি তো আছি। আমার সকল লোকদের পাঠিয়ে দিব রাস্তা যাতে ব্লক করে দেয়। না, রাস্তা ব্লক করা যাবে না, যেহেতু পুলিশের বিশেষ টিম নেমেছে। আর আমি এখনো তাকে দেখি নাই। সে কেমন দেখতে, একটু সাবধানে কাজ করতে হবে। সে যখন নতুন অফিসার তাহলে তার তো কোনো ডিটেলস থাকবে এই থানার মধ্যে। আপনি একটু আজকে থানায় গিয়ে দেখেন যদি কিছু পাওয়া যায় না।
ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি আজকে গিয়ে দেখে আসব, যদি পাই তাহলে তার ছবিও নিয়ে আসব। ঠিক আছে, এখন তাহলে আমি যাই। কালকে রাতে দেখা হচ্ছে সেই জায়গায়। মিরাজ, একটু বসো, কথা আছে তোমার সাথে। এসিপি সাহেব আর আরিয়ান, আপনারা এখন চলে যান। কিভাবে কি করতে হবে এটা না হয় আমি মিরাজের সাথে কথা বলে দিতেছি। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। ওরা সবাই কফি খেয়ে চলে গেল। এদিকে মেঘ দরজার পাশ থেকে সকল কথা তার ফোনে রেকর্ড করে নিল। সবাই চলে যেতেই প্রিন্সিপাল স্যার মেঘকে ডেকে বলতে লাগলো, মেঘ, এইখানে যা কথা হয়েছে সব ভুলে যাও, কাউকে কিছু বলবে না। স্যার, আমি তো কিছু শুনি নাই, কি বলবো কাকে? ও, না শুনলে তো ভালোই। আর আমি কালকে কলেজে আসবো না। তুমি ক্লাস করো, কলেজে এসে মুখে মাস্ক পরে নিও, আর কালো পোশাক পরে আইসো না। কালো পোশাক তোমাকে অনেক খারাপ লাগে। ঠিক আছে স্যার, কালকে আর কালো পোশাক পরে আসবো না। এখন কি আপনি চলে যাবেন নাকি থাকবেন? যদি অনুমতি দিতেন তাহলে আমি আজকে ক্লাস করতে পারতাম। ঠিক আছে, এখন যাও তুমি ক্লাসে। যখন প্রয়োজন হবে তোমাকে ডাক দিব। আর এই নাও 500 টাকা। তোমার কফিটা অনেক মজার হয়েছে, তাই তোমাকে 500 টাকা বকশিস দিলাম। ধন্যবাদ স্যার, এখন তাহলে আমি যাই। এই বলে চলে গেল মেঘ 3 তলায়। মুখে একটা মাস্ক পরে নিল, যাতে তার কালো চেহারাটা কেউ না দেখতে পারে। ক্লাসরুমের দরজার সামনে দাঁড়িয়ে মেঘ বলতে লাগলো, স্যার, আসতে পারি ভিতরে? আসো। তুমি আমাদের প্রিন্সিপাল স্যারের পিএ, তাই না? জি স্যার, তবে আমি এই কলেজের ছাত্র। আমার মা বাবা নেই, তাই বড় ভাইয়ের সাহায্য নিয়ে এই কলেজে ভর্তি হয়েছি। আর প্রিন্সিপাল স্যারের পিএ হিসেবে কাজ করতেছি, যাতে পড়ালেখার খরচটা কমাতে পারি। ও আচ্ছা, তোমার মুখ তো আমি দেখেছি, মাস্ক খুলতে হবে না। তোমাকে দেখলে সবাই ভয় পাবে। যাও, পেছনের সিটে গিয়ে বসে পড়ো। আর ক্লাস শেষ হলে সোজা চলে যাবে প্রিন্সিপাল স্যারের কেবিনে, অন্য কোথাও যাবে না। আচ্ছা স্যার। মেঘ কয়েকটা ক্লাস করে চলে গেল প্রিন্সিপালের কেবিনে। গিয়ে দেখে প্রিন্সিপাল স্যার কার সাথে যেন কথা বলছে। মেঘকে দেখে প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, মেঘ, এখন তো কলেজ ছুটি দিয়ে দিব। এখন আর কোনো কাজ করতে হবে না, তুমি বাড়িতে চলে যাও। আর টাকা পয়সা লাগলে আমাকে বলবে, আমি দিয়ে দিব, কোনো টেনশন নেই। ঠিক আছে স্যার, বলবো। এখন তাহলে যাই আমি। এই বলে মেঘ চলে গেল বাইরে। দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। এমন সময় পেছন থেকে কে যেন ডাকতে লাগলো। পেছনে ফিরে দেখে একটা মেয়ে তাকে ডাকতেছে। মেয়েটাকে দেখে মেঘ আরেকটু দূরে চলে গেল, কারণ স্যার তাকে বলে দিয়েছে যে কারোর সাথে যেন কথা না বলে। বেশ কিছুক্ষণ পর একটা রিক্সা আসে। রিক্সায় করে চলে গেল বাড়িতে। কলিংবেল দিতেই মেঘের আম্মু এসে দরজা খুলে দিল। এইখানে একটা প্রশ্ন করতে পারেন, মেঘের আম্মু আসলো কোথা থেকে? গল্পের সাথেই থাকেন, বুঝতে পারবেন। মাত্র তো শুরু হলো গল্পের রহস্য। এখন গল্পে ফেরা যাক। দরজাটা খুলতেই মিসেস আমিনা বেগম মেঘকে দেখে বলতে লাগলো, এই ছেলে, তুমি কে? আর এখানে কি করো? আরে আম্মু, আমাকে চিনতে পারতেছো না? আমি মেঘ। এই দেখো আমার আসল রূপ। এই বলে মেঘ তার মুখ থেকে কালো চামড়ার খণ্ডটা উঠিয়ে ফেলল। এদিকে আমিনা বেগম তো অজ্ঞান হওয়ার অবস্থা প্রায়। মেঘকে এই রূপে দেখে বলতে লাগলো, কি রে, তুই ছদ্মবেশে এসেছিস কেন এখানে? আর তোর চাকরির খবর কি? 6 মাসের জন্য তো মিশনে গিয়েছিলি। ভালো আম্মু। ওই মিশন শেষ করতে না করতেই নতুন একটা মিশন এসেছে, তাই তো এমন ছদ্মবেশে এসেছি যাতে কেউ চিনতে না পারে আমাকে। এখন আমাকে বাইরে দাঁড় করিয়ে কথা বলবে নাকি ভিতরেও যাইতে দিবে? আয়, ভেতরে আয়। যেহেতু চলে এসেছিস তাহলে ফ্রেশ হয়ে ভেতরে আয়। আমি খাবার রেডি করতেছি সবার জন্য। আসার সময় তোর আব্বুকে ডেকে নিয়ে আসিস। ঠিক আছে আম্মু। এই বলে মেঘ চলে গেল ওপরে তার রুমে। ফ্রেশ হয়ে তার আব্বুকে নিয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। এমন সময় মেঘের আব্বু ইমরান চৌধুরী বলতে লাগলো, কিরে মেঘ, পুলিশের প্রধান তো হয়ে গেছিস, এখন তুই মিশন না করে অন্যজনদের দিয়ে মিশন করা। তুই না হয় তোর অফিসের পাশাপাশি আমার অফিসটা দেখবি। আব্বু, আমি তাদের দিয়ে তো মিশন করাতে পারবো, কিন্তু তারা মারা গেলে আমি তাদের পরিবারের কাছে কি জবাব দিব বলো? তখন তো তাদের কাছে মুখ দেখানোর মতো জায়গা থাকবে না আমার। তবে আমি আমার টিম তৈরি করে নিয়েছি। এমন একটা টিম তৈরি করেছি, আমাদের সাথে লাগতে আসলেও তাকে 10 বার জন্ম নিতে হবে। এই না হলে আমার ছেলে চৌধুরী বাড়ির
বংশধর সাহসী তো হতেই হবে, তাই না? সাহসী না হলে চলবে কি করে? খাবার খেতে খেতে কথা বলছে সবাই। খাওয়া দাওয়া শেষ করে মেঘ চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই চোখটা লেগে আসলো। আজকে 6 মাস পর সে একটু আরামের ঘুম দিতে পারবে। এইসব ভাবতে ভাবতে যে গভীর ঘুমে আচ্ছন্ন হতে যাবে, এমন সময় তার পকেটে থাকা ফোনটা কিরিং কিরিং করে বেজে উঠল। ফোনের রিংটংয়ে মেঘ উঠে গেল। পকেট থেকে ফোনটা বের করে দেখতে লাগলো কে ফোন দিয়েছে। তাকিয়ে দেখে অচেনা নাম্বার, 7 সংখ্যার। তাই ফোনটা রিসিভ না করে কেটে দিয়ে আবার শুয়ে পড়তেই ফোনটা বেজে উঠল। সেম নাম্বার থেকেই ফোন এসেছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, হ্যালো মিস্টার পারফেক্ট, কেমন আছেন? ভালো আছি। আপনি কে বলতেছেন? আর আমার নাম্বারই বা পেলেন কোথা থেকে? আপনার নাম্বারটা তো এখন পাবলিক টয়লেটে আছে, ওইখান থেকে নিয়ে এসে ফোন দিলাম। আমার সাথে মজা করেন নাকি? আমাকে চিনেন আমি কে? আমি চাইলে আপনার 14 গোষ্ঠীকে জেলে ঢুকিয়ে ডান্ডা মেরে ঠান্ডা করে দিতে পারি। আমার 14 গোষ্ঠী কেন, আমাকেই ধরতে পারবেন না? আচ্ছা, এসব কথা বাদ দেন, কাজের কথায় আসি। আপনি ছদ্মবেশে কলেজে গিয়েছেন, সাবধানে থাকবেন প্রিন্সিপালের হাত থেকে, কারণ সে আপনাকে চিনে ফেলেছে হয়তো। আপনি কে বলতে চান সত্যি করে বলেন তো? আর আমি যে ছদ্মবেশে কলেজে গিয়েছি এটা আপনাকে কে বলল? এটা না হয় আস্তে আস্তে জানতে পারবেন। এখন তাহলে রাখি, আবার পরে কথা হবে আপনার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। এই বলে মেয়েটা ফোন কেটে দিল। এদিকে মেঘ তার কম্পিউটারের সামনে বসে চেক করতে লাগলো নাম্বারটা কার, কিন্তু পেল না কারো পরিচয়। কারণ পাবে কি করে? এইগুলো তো অ্যাপস দ্বারা প্রোটেক্ট করা, যাতে যে কেউ না ধরতে পারে। এসব করতেছে এমন সময় মেঘের ফোনটা আবার বেজে উঠল। তাকিয়ে তাকিয়ে তার গ্রুপ থেকে ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, আমি রাফসান বলছিলাম। একটা মেয়ে আমাদের এজেন্সির পুরো ডিটেলস জেনে গেছে, এখন কি করতে পারি আমরা? তা জেনে গেছে এটা আমিও জানি, কারণ আমাকে ফোনেও দিয়েছিল একটু আগে। আমিও তার সাথে কথা বলেছি। আচ্ছা, আমাদের গ্রুপের কেউ কোনো ইনফরমেশন বাইরে পাচার করে নাই তো? স্যার, এটা আমি শিওর দিয়ে বলতে পারতেছি না। সবাই তো এখন বাড়িতে চলে গেছে। এখন কি সবাইকে বলবো অফিসে আসার জন্য? আর আফসান, তুমি এক কাজ করো, সবাইকে ফোন দিয়ে বলে দাও যে আজকে রাত 9টায় ডিকে রেস্টুরেন্টে দেখা করতে। তাদের সাথে কথা বলতে হবে। আমার জানা মতে আমাদের গ্রুপ থেকেই কেউ কিছু ইনফরমেশান কাউকে দিয়েছে। সবাইকে বলবে থাকতে। ঠিক আছে স্যার, এখন রাখছি তাহলে। আপনি রাতে চলে আসেন, আমি সবাইকে বলে দিতেছি। এই বলে রাফসান ফোনটা কেটে দিল। ওইদিকে মেঘ আর কোনো চিন্তা না করে ঘুমিয়ে গেল। রাত 8টা, ঘুম ভাঙলো তার মায়ের ডাকে। কিরে মেঘ, রাত 8টা বেজে গেছে, এখনো উঠিস না কেন? উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, তোর আব্বু খাবার টেবিলে বসে আছে। আম্মু, উঠতেছি। আর তুমি আব্বুকে নিয়ে খেয়ে ফেলো, আমি বাইরে যাব, ওইখান থেকে খেয়ে আসবো। আমার জন্য অপেক্ষা করতে হবে না। ঠিক আছে তাহলে। মেঘ উঠে ফ্রেশ হয়ে চলে গেল বাইরে। ডিকে রেস্টুরেন্ট এ বসে আছে সবাই। এমন সময় পেছন থেকে একটা মেয়ে এসে মেয়েকে চোখ ধরে বলতে লাগলো, মেঘ, বলতো আমি কে? আরে, আপনাকে না দেখলে আমি বুঝবো কি করে আপনি কে? আমার চোখ থেকে হাত সরান। আমার ভয়েস শুনে কি কিছুই আইডিয়া করতে পারতেছিস না আমি কে হতে পারি? আপনার ভয়েসটা তো চেনা চেনা লাগতেছে। মনে হচ্ছে আপনি সেই মেয়ে যে কিনা আমাকে বিকেলে ফোন দিয়েছিলেন। মেয়েকে চোখ থেকে হাত সরিয়ে দিয়ে কথাটা বলল, আমি সেই মেয়ে। এখন দেখ তো আমাকে চিনতে পারিস নাকি? মেয়েটাকে দেখে তো মেঘ পুরাই অবাক। মেয়েটার শরীরে পুলিশের পোশাক, আরও অনেক জিনিস আছে। রুনা, তুই এখানে কি করে আসলি? আমি থাকবো না তো কে থাকবে? তোর কাছে কাছে থাকার জন্য আমি বিশেষভাবে ট্রেনিং করে এসেছি 6 মাস। অবশেষে আজকে পেলাম তোর দেখা। তা কাজের কি খবর? কাজের খবর আগে বাদ দে তো। তার আগে বল,
আমরা যে নতুন মিশনে নেমেছি এটা তুই ছাড়া আর কে কে জানিস? একমাত্র আমি ছাড়া আর অন্য কেউ জানে না। আমিও তোর গ্রুপের হয়ে কাজ করব। কি করতে হবে বল। আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলি। আচ্ছা, সবার সাথে পরিচয় করিয়ে দিই তোকে। সবাই শুনো, ওর নাম হচ্ছে রুনা, আমার বেস্ট ফ্রেন্ড। সেও আমাদের সাথে কাজ করবে আজকে থেকে। সবাই পরিচয় হয়ে নাও। সবাই পরিচয় হয়ে খাওয়া দাওয়াটা সেরে নিল। এদিকে মেঘ সবাইকে বুঝিয়ে দিতেছে আবার মিশনে কি কি করতে হবে, কিভাবে কি করবে সকল কিছু। স্যার, মিরাজকে তো চাইলে ধরে আনতে পারি, কিন্তু এমপি সাহেব বারবার এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এর জন্য তাকে আনি না। তাকে আনার কোনো দরকার নেই। সে যখন বিপদে পড়বে তখন সে আমাদের সাহায্য নেবে। এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। তোমরা তোমাদের কাজ করতে থাকো, আমি এই দিকটা দেখতেছি। আজকে তাহলে যাও সবাই। ঠিক আছে স্যার, আজকে তাহলে যাই আমরা। মেঘ রুনাকে নিয়ে বাইরে চলে গেল। গাড়িতে বসতে বসতে রুনা বলতে লাগলো, বাহ, তুই তো দেখি আগের চাইতে অনেক স্মার্ট হয়ে গেছিস। এখন তোকে দেখে তো আমারও হিংসে হচ্ছে। কখন জানি তোকে নিয়ে যায় কেউ। আমাকে নিয়ে যাইতে হলে তো একজনের অনুমতি নিতে হবে। তার অনুমতি ছাড়া অন্য কেউ নিবে কি করে বলতো শুনি? মানে বুঝলাম না, কার কাছ থেকে অনুমতি নেওয়ার কথা বলতেছিস? নামটা বলতো। নামটা তুই খুঁজে বের করবি, যেহেতু তুই একজন পুলিশ। আর এই নামটা হচ্ছে একজন চোর। এখন তোরা খেলা কর, কে কিভাবে কাকে বের করবি। ঠিক আছে, আমিও দেখিয়ে দিব তোকে। আমিও পারি কিছু বের করতে। এখন আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিয়ে যা। ঠিক আছে, চল। মেঘ ড্রাইভ করে চলে আসলো রুনাদের বাসার সামনে। রুনাকে নামিয়ে দিয়ে চলে গেল বাড়িতে। পকেট থেকে মেন গেটে তালা খুলে ভেতরে ঢুকলো মেঘ। মেন গেটটা আবার লাগিয়ে দিয়ে চলে গেল তার রুমে। কম্পিউটারটা ওপেন করতেই দেখতে পেল প্রিন্সিপাল কার সাথে যেন কথা বলছে ফোনে। প্রিন্সিপালের ফোনটা হ্যাক করে নিয়ে এসেছিল, তাই সব কিছু শুনতে পাচ্ছে। চলুন শুনে আসি প্রিন্সিপাল কার সাথে কথা বলছে। মিরাজ, তুমি একটু কলেজের দিকটা খেয়াল রেখো তো। গত 7 দিন যাবত দেখতেছি একটা ছেলে আমাদের কলেজে ঢোকার চেষ্টা করতেছে। তার আসল পরিচয় জানতে চাইলে সে দারোয়ানের কাছে বলে সে নাকি পুলিশ অফিসার। তার ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে তো। এসব আমার উপর ছেড়ে দেন, তার আগে বলেন তো ডিল কত টাকা হয়েছে 250 মেয়ে? আমরা যে 250 মেয়ে দিতেছি, এটা একমাত্র তুমি আর আমি ছাড়া অন্য কেউ তো জানে না, তাই না? না, অন্য কেউ জানে না। এমপি সাহেবও জানেন 100 মেয়ে পাচার হচ্ছে। 30 কোটি টাকা দিবে 250 মেয়ের জন্য। আমরা দুইজনে এদিক থেকে 20 কোটি রেখে বাকি 10 কোটি সবার মাঝে ভাগ করে দিব। কারণ 20 কোটি টাকা ওদের দেখলে বলবে এই টাকা কোথা থেকে এসেছে। তাই হবে। আর একটা কথা, আমার সাথে বেইমানি করলে বেইমানি ফল কখনই ভালো হবে না। আপনি ভালো করেই জানেন আমি বেইমানি পছন্দ করি না, আর এসব বেইমানি জায়গায় যেতেও চাই না। বেইমানি করতে যাব কেন? যেটা দাম এসেছে সেটাই বলেছি তোমাকে। আর কালকে তো তুমি নিজেই টাকা আনতে যাবে, তখন না হয় তাদের কাছে জিজ্ঞেস করে নিও কত টাকায় বিক্রি করেছি। তা তো জিজ্ঞেস করবই, তা জিজ্ঞেস না করলে হবে কি করে? এখন রাখলাম, কালকে কলেজে দেখা হচ্ছে। আমি কালকে কলেজে যাব না, কালকে একটা কাজ আছে, ওইখানে যাব আমি। ঠিক আছে, তাহলে ওইখানে কথা হবে, বাই। এই বলে মিরাজ ফোনটা কেটে দিল। এদিকে মেঘ তাদের কল রেকর্ড আর লোকেশন পাঠিয়ে দিল তার পুরো টিমের কাছে। সব কিছু পাঠিয়ে বসে আছে। এমন সময় রুনার ফোন কল। কি রে, কি করিস? ঘুমাবি নাকি? ঘুমাবো এখন। তা চোরকে ধরতে পারছিস নাকি? একটা কিছু ক্লু দে, তা না হলে বের করবো কিভাবে বলতো? মেয়েটার নামের প্রথম অক্ষর হচ্ছে আর। এখন বাকিটা তুই বের করে আমাকে জানাবি এই মিশন শেষে। আর তোর বিয়েটাও খেতে চাই এই মিশন শেষ করে। ঠিক আছে, দেখা যাবে কে কার বিয়ে খায়। এখন রাখছি, তাহলে তুই ঘুমা। এই বলে রুনা ফোনটা কেটে দিল। এদিকে মেঘও বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। সকাল 9:15। এমন সময় মেঘের আম্মু আসলো তার রুমে। এসে তাকে মেঘ এখনও ঘুমাচ্ছে। কি রে, সকাল 9টা বেজে গেছে, এখন উঠবি নাকি? ওইদিকে রুনা তোকে নেওয়ার জন্য সকাল 8টা থেকে এসে বসে আছে। কি বলো আম্মু? সে তো সকালে আমাকে নিয়ে কোথায় যাবে?
এটা আমি কি করে বলবো বলতো? আর তোকে একটা কথা বলবো বলবো বলে ভাবছিলাম, আর বলা হয়ে উঠতেছে না। আমি জানি কি কথা বলবে। আমি এই মিশনটা শেষ করি। তোমাদের যেহেতু রুনাকে পছন্দ, তাহলে রুনাকেই নিয়ে আসবো, চিন্তা করো না। এই তো এখন কথাটা ঠিক বলতেছিস। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করতেছি। এই বলে মেঘের আম্মু চলে গেল নিচে। এদিকে মেঘ ফ্রেশ হয়ে এসে কালো চামড়াটা পরে নিল। পরা শেষ হতেই চলে গেল নিচে। মেঘকে দেখে রুনা বলতে লাগলো, আন্টি, এই ছেলেটাকে আগে তো কখনো দেখি নাই তাকে এই বাড়িতে। এই ছেলেটা তো আমার ছেলে, আর দেখবে কোথা থেকে? সে তো বিদেশ থেকে এসেছে, কয়েকদিন হলো। বসো দুইজনই, খাবার দিতেছি তোমাদের। আমি ওর সাথে বসে খাইতে পারবো না। ওর মতো কালো ছেলে, ওয়াক থু, দেখতেই তো গিন গিন লাগছে। আবার আপনি বলতেছেন খাবার জন্য? রুনার মুখে এমন কথা শুনে মেঘ রেগে তার মুখ থেকে কালো চামড়াটা খুলে ফেলল। মেঘকে দেখে রুনা তো পুরোই অবাক। রুনা কখনোই ভাবতে পারেনি যে এটা মেঘ হবে। রুনা মেঘের চোখের দিকে তাকিয়ে দেখলো লাল রক্তবর্ণের মতো ধারণ করেছে চোখ দুটো। রুনা, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলতেছি। আর যদি কোনোদিন দেখি তুই আমার বাড়িতে এসেছিস, সেই দিন থেকেই তোর সাথে কথা বলা বন্ধ করব। এমনকি আর কোনোদিন তুই আমাদের বাড়িতে পা রাখতে পারবি না, সেই ব্যবস্থাও করব। প্লিজ মেঘ, আমাকে মাফ করে দে। আমি ভুল করেছি, আমি আর কখনোই এমন করব না। প্লিজ মাফ করে দে। আসলে চামড়াটা অনেক কালো তো, এর জন্য আর কি এমনটা বলে ফেলেছি। ভালো করেছিস, বলে ফেলেছিস। আম্মু, আমি খাবো না, বিকেলে নাও আসতে পারি। এখন গেলাম আমি। আরে অল্প কিছু খেয়ে যা। মেঘ তার মায়ের কথা না শুনে চলে আসলো কলেজে। আজকে দারোয়ান তাকে আটকায়নি, কারণ কালকে প্রিন্সিপাল স্যার বলে দিয়েছেন যে মেঘ এই কলেজের ছাত্র। মেঘ এই দিক সেই দিক না গিয়ে সোজা চলে গেল ক্লাসে। ভেতরে প্রবেশ করতেই একটা মেয়ের সাথে ধাক্কা লেগে গেল মেঘের। সাথে সাথে মেঘের গালে, এই ছেলে, তুই কি কানা নাকি? চোখে দেখিস না? তোর সামনে একটা জলজান্ত মানুষ দাঁড়িয়েছিল। সরি আপু, আসলে আমি বুঝতে পারি নাই, একটু তাড়াতাড়ি ক্লাসে এসেছি তো, তাই আর কি। থু, তোর মুখ এতটা কালো! আগে জানলে কখনো এইখানে এসে ক্লাস তো দূরের কথা, কলেজেই ভর্তি হতাম না। আপু, আমি কালো হলেও একজন মানুষ, প্লিজ এইভাবে বলবেন না, কষ্ট লাগে অনেক। তোর আবার কষ্ট? তুই তো কালোর চেয়ে। আর বলতে পারল না এমন সময় ক্লাসে স্যার প্রবেশ করলো। মেঘকে মাটিতে পড়া দেখে বলতে লাগলো, এই ছেলে, এইভাবে এখানে শুয়ে আছো কেন? যাও, তুমি তোমার সিটে গিয়ে বসো। আর তোমাকে না বলেছি ক্লাসে ঢোকার আগে মুখে মাস্ক পরে আসবে? মাস্ক পরো নাই কেন? সরি স্যার, ভুলে গিয়েছিলাম। এই বলে মেঘ উঠে চলে গেল তার সিটে। বেশ কিছুক্ষণ ক্লাস করার পর স্যার চলে যেতেই মেয়েটা আবারও মেঘের কাছে এসে বলতে লাগলো, আর কোনোদিন যদি দেখি তোকে ক্লাসে, তাহলে মিরাজকে ডেকে এনে এমন মার মারবো, তখন বুঝতে পারবি আমি কি মাল। আমাকে তো এখনো চিনিস নাই, আমি হচ্ছি এমপির মেয়ে। সরি, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার পায়ে পড়তেছি, প্লিজ মাফ করে দেন। আর কখনোই করব না এমন, প্লিজ মাফ করে দেন। ঠিক আছে, মাফ করে দিলাম। তবে তুই ক্লাসে ঢোকার আগে মুখটা ভালোভাবে মেয়েদের মতো ঢেকে আসবে, যাতে তোর মুখটা দেখে কেউ বলতে না পারে তুই কালোর চেয়েও কালো। ঠিক আছে, আমি আমার মুখ ঢেকে আসবো। মেঘ আর কিছু না বলে মুখে মাস্ক পরে বসে রইল। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। মেঘ বাইরে আসতে দেখতে পেল মিরাজ দাঁড়িয়ে আছে। মেঘকে দেখে মিরাজ বলতে লাগলো, এই কালো ছেলে, এদিকে আয় তো। জি ভাইয়া, বলেন। প্রিন্সিপালের রুমের চাবি তো তোর কাছে আছে, তাই না রে? আছে। কেন, কি করবেন? এত প্রশ্ন করিস কেন? চুপচাপ চাবিটা দে। এই নেন চাবি। মিরাজ চাবিটা নিয়ে চলে গেল প্রিন্সিপালের রুমে। এদিকে মেঘও মিরাজের পিছু পিছু প্রিন্সিপালের রুমের সামনে এসে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর মিরাজ একটা বড় ব্যাগ বের করে বাইরে আনতেই একটা পচা গন্ধ বের হতে লাগলো। ব্যাগের চারপাশে রক্ত। এটা দেখে মেঘ বলতে লাগলো, ভাই, এইটার ভিতরে কি আছে? আর এইটা কোথায় নিয়ে যাচ্ছেন? এটার ভিতরে লাশ আছে। আরও কিছু শুনতে চাস নাকি?
শুনতে চাইলে বল, এই লাশের মতো তোকেও মেরে ফেলে এভাবে রেখে দেই, 1 মাস পরে না হয় দুর্গন্ধ বের হবে, নিয়ে যাব। না, আমার মরার এত শখ নেই, আমি মরবো না, প্লিজ আমাকে মারবেন না। তো চুপচাপ দাঁড়িয়ে আছিস, দাঁড়িয়ে থাক, কোনো কথা বলবি না বলে দিলাম। মেঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। এক এক করে 5টা বড় ব্যাগ বের করে মাঠের মাঝখানে নিয়ে এসে ব্যাগের চেনগুলো খুলে কাকে যেন ফোন করে চলে গেল মিরাজ। এদিকে মেঘ ব্যাগগুলোর কাছে গিয়ে দেখতে লাগলো প্রত্যেকটা মেয়ের লাশ। মেয়েগুলোর বয়স কম করে হলেও 22 থেকে 25 বছর হবে। লাশগুলো দেখতেছে এমন সময় পুলিশের গাড়ি ভেতরে ঢুকতে লাগলো। মাঠের মাঝখানে এসে গাড়িটা থামলো। গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসলো রুনা। রুনা তো মেঘকে চিনে, তাই বলতে লাগলো, এই ছেলে, এই লাশগুলো কোথা থেকে এনেছো তাড়াতাড়ি বলো, তা না হলে তোমাকে জেলে ভরে দিব। ম্যাম, আমি লাশ আনি নাই, লাশগুলো এনেছে মিরাজ, এই এলাকার পাতি মাস্তান। প্রিন্সিপাল স্যারের কেবিনে খোঁজ করলে আরও অনেক লাশ পাবেন। তা তো আমরা করবই, এটা তুমি বললেও করব, না বললেও করব। তার আগে বলো, এই মেয়েদের ব্যাপারে কে কি জানো? ম্যাম, এই মেয়েদের মুখগুলো তো পুরো থেতলে গেছে, বোঝাই যাচ্ছে না কে হতে পারে। আচ্ছা, এই কলেজ থেকে কি কোনো মেয়ে মিসিং হয়েছে আনুমানিক 10 দিনের মধ্যে? আমাদের ক্লাসে 2 জন মেয়ে আসছে না, একজনের নাম সুমাইয়া আর একজনের নাম তাবাসসুম। তারা কি হোস্টেলেই থাকতো নাকি তাদের বাড়ি থেকেই পড়ালেখা করতো? হোটেল থেকেই পড়ালেখা করতো, কিন্তু ম্যাম মেয়েগুলো তো অনেক ভালো ছিল, কারোর সাথে ঝগড়াও লাগে নাই, তাহলে তাদের মারলো কে? তুমি বলতে চাইছো এই 5 জনের থেকে একজন তাবাসসুম আর একজন সুমাইয়া, তাই তো? তাই। আপনারা একটু খোঁজ করে দেখেন, এরাই নাকি ওরা 2 জন? খোঁজ তো করবই। আর এই ছেলে, আমার সাথে প্রিন্সিপালের কেবিনে চলো, গিয়ে দেখি কি আছে। জি ম্যাম, চলেন যাই। মেঘ আর রুনা চলে গেল প্রিন্সিপালের কেবিনে। পুরো কেবিন সার্চ করলো কিন্তু পেল না কিছুই। মেঘকে দেখে রুনা বলতে লাগলো, কালকে তো তুই ছিলি এইখানে, কালকে কিছু দেখিস নাই তুই? আমি দেখলে কি আর খবর দিতাম না নাকি? আপনি লাশগুলো নিয়ে চলে যান আর মেডিকেল রিপোর্টে দেখেন কীভাবে তাদের মারা হয়েছে, আর আসল পরিচয় বের করেন, দেখেন এই কলেজের কেউ কি না। ঠিক আছে, আর সকালের জন্য সরি, প্লিজ আমাকে মাফ করে দিস। আপনি এখন কাজে আছেন, সকালে কি হয়েছে ওইসব ভুলে গিয়ে আপনি আপনার কাজ করেন, খুশি হব। এই বলে মেঘ চলে গেল বাইরে। রুনাও মেঘের সাথে চলে গেল বাইরে। লাশগুলো গাড়িতে করে নিয়ে চলে গেল। বাকি ক্লাস আর হলো না। মেঘ আর কলেজে না থেকে চলে আসলে বাড়িতে। এসে দেখে তার আব্বু বসে আছে। তার আব্বুকে দেখে বলতে লাগলো, আব্বু, এমপির সাথে তো তোমার ভালো সম্পর্ক আছে, আর এমপি তো আমাদের অফিসে তো সকল কিছু নেই। তা তো নেই, আমাদের সব কিছু ভালো বলেই তো সব কিছু এসব জায়গায় বিখ্যাত। কেন, কি হয়েছে? তুই হঠাৎ এসব বলতেছিস কেন? আজকে তুমি অফিসের সকলের সাথে কথা বলে এমপির সকল কাজ বন্ধ করে দাও, আর সকল ডিলারদের সাথে কথা বলে বলো যে এমপিকে আর কিছু দিবে না তুমি। এতে তো আমার অফিস পুরো ডুবে যাবে। কাছে তো 10 কোটি টাকার মাল নিয়েছে, অন্যান্য ডিলারের তো এর চেয়েও কম নেই। আব্বু, এমপির এমন পাপের টাকা আমরা কখনোই নিব না। তার এসব টাকা হচ্ছে মেয়ে পাচারের টাকা, এসব আমরা খেতে পারবো না। ঠিক আছে, আমি এখনই বলে দিতেছি যে তার অফিসের সকল কাজ বন্ধ করে দিতে, আর তুই এখন তাকে ধরবি। আব্বু, তাকে ধরলেই তো সব সমাধান হবে না, তার সাথে আরও অনেকজন কাজ করে, তাদের ধরতে হবে। তাদের ধরলেই তো আমি মিশনটা কমপ্লিট করতে পারবো। ও আচ্ছা, তাহলে তুই তোর কাজ করতে থাক, আমি আর বাধা দিব না। আমি অফিসে যাচ্ছি এখন। ঠিক আছে। মেঘের আব্বু চলে গেল। এইদিকে মেঘও চলে আসলো তার রুমে। সব কিছু পাল্টে ফেলে ফ্রেশ হয়ে চলে গেল নিচে। খাবার টেবিলে বসতেই কলিং বেল বেজে উঠল। তুই বসে খা, আমি দেখে আসি কে এসেছে। এই বলে আমিনা বেগম চলে গেল দরজা খুলতে। দরজাটা খুলতেই দেখতে পেল মিরাজ দাঁড়িয়ে আছে। মিরাজকে দেখে আমিনা বেগম বলতে লাগলো, এই তুমি কে, আর এখানে কেন এসেছো? দারোয়ান, দারোয়ান, ওনাকে ভেতরে ঢুকতে দিয়েছো কেন?
আমিনা বেগমের কথা শুনে মিরাজ রাগে আমিনা বেগমের গলা চেপে ধরে। খাবার টেবিল থেকে এটা দেখে মেঘ দৌড়ে গিয়ে মিরাজের মুখ বরাবর দিল সজোরে ঘুষি। সাথে সাথে নাক ফেটে রক্ত পড়তে লাগলো। মিরাজ তার নাকে হাত দিতে হাতের রক্ত দেখে বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে মেরেছিস? আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। এই বলে মাটি থেকে উঠতে যাবে এমন সময় মেঘ ক্যারেটে মার মেরে আবার ফেলে দিল মিরাজকে। মিরাজের শার্টের কলার ধরে টেনে উঠিয়ে ফেললো আর বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মায়ের গলা চেপে ধরেছিস? আজকে দেখ তুই বেঁচে ফিরতে পারিস নাকি। এই বলে মেঘ মিরাজকে এলোপাথারি মারতে থাকে। কিছুক্ষণের মধ্যে মিরাজকে আধমরা করে মাটিতে ফেলে দিল। মেঘ তার মায়ের কাছে এসে বলতে লাগলো, আম্মু, তোমার কিছু হয় নাই তো? না, আমার কিছু হয় নাই। আর তুই তাকে মারলি কেন এত? এখন যদি ছেলেটা মারা যেত তখন কি হবে? আম্মু, তুমি এই ছেলেটাকে চিনো না। এই ছেলেটা হচ্ছে এলাকার মাস্তান। এই শালায় সবার সাথে মিলে এই সকল কাজ করতেছি। আমার তো এখনই ইচ্ছে করতেছে তাকে মেরে মাটি চাপা দিয়ে দিতে। থাক, মাটি চাপা দিতে হবে না, তুই তাকে জেলে বন্দি করে রাখ, তাহলেই হবে। ঠিক আছে আম্মু, তুমি তাহলে বাড়িতে থাকো। আর কেউ দরজা খুলতে বললেও দরজা খুলবে না, আমি আসলে দরজা খুলবে। ঠিক আছে, খুলবো না, এখন যা তাহলে। মেঘ মিরাজকে নিয়ে চলে আসলো থানায়। জেলের ভেতরে উল্টো করে ঝুলিয়ে আবারও পিটাতে লাগলো মিরাজকে। 1 ঘন্টা পিটানোর পর মিরাজকে নামিয়ে শুইয়ে দিল। মেঘ তার কেবিনে গিয়ে বসতেই রুনা আসলো হাতে একটা ফাইল নিয়ে আর বলতে লাগলো, ওই আরুষি নামের মেয়েটা যা বলেছে সব সত্যি বলেছে। 5 জনের মধ্যে 2 জন হচ্ছে এই কলেজের ছাত্রী, আর বাকি 3 জনের খোঁজ পাওয়া যায় নাই। তবে একটা কথা, এই মেয়েগুলোকে হয়তো এক নাগারে 10 জন প্রতিদিন ধর্ষণ করেছে। এই যে তার রিপোর্ট। মেঘ রিপোর্টের কাগজগুলো হাতে নিয়ে দেখতে লাগলো। দেখা শেষ হতেই মেঘ রুনাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি এক কাজ করো, প্রিন্সিপাল এখন কোথায় আছে সেটা লোকেশন বের করো। তাকে যে করেই হোক ধরতে হবে আজকে, বাকিদের পরেও ধরতে পারবো। ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। রুনা চলে গেল। এদিকে মেঘ হাতে একটা লাঠি নিয়ে চলে আসলো মিরাজের কাছে। 2টা ছবি তার সামনে ধরে বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা, তাড়াতাড়ি বল, এই 2টা মেয়েকে ধর্ষণ করেছে কে কে, আর কতদিন ধর্ষণ করেছে? আমি কিছু জানি না, আমাকে এসব জিজ্ঞেস করবেন না, আমি কিছু বলতে পারবো না। মিরাজের কথা শুনে মেঘ আবারও মিরাজকে মারতে লাগলো। মিরাজ আর মার খেতে না পেরে বলতে লাগলো, বলতেছি তবু আর মারেন না আমাকে। তাদেরকে ধর্ষণ করেছি আমি, এমপি, প্রিন্সিপাল, এসআই আর কলেজের চেয়ারম্যান। আরও আমাদের বসরা এই মেয়েদের ধর্ষণ করেছে। 10 দিনের পর আমরা তাদের মেরে ফেলে তাদের উপর কেমিক্যাল ঢেলে দিয়েছিলাম, যাতে একদিনের মুখ মনে হয় 10 দিন হয়েছে মেরেছি। ভালো কাজ করেছিস। এখন তাড়াতাড়ি বল তোদের বস কবে আসবে, আর তাকে আমরা কোথায় পাবো, কিভাবে পাবো, সব কিছু বল। তাকে আপনারা এইভাবে ধরতে পারবেন না। আজকে রাতে সে বাংলাদেশে আসবে। আজকে যদি ধরতে পারেন তাহলে ধরেন, আর যদি না ধরতে পারেন তাহলে আমার মনে আর কোনো দিন তাদের ধরতে পারবেন না, কারণ তারা পালিয়ে অন্য দেশে চলে যাবে। তাদের কীভাবে ধরবো এটা তোকে বলতে হবে না, আজকে তাদের ধরেই ছাড়বো। আচ্ছা, তোর বসের নাম কি বলতো? আমার বসের নাম হচ্ছে সৌরভ চৌধুরী। এটা তো সেই সুরাব, তাই না, যে 5 বছর আগে পুলিশ অফিসার ছিল, পরে কি যেন অপরাধে সে জেল খাটে 2 বছর? সেই সৌরভ। ঠিক আছে, থাক তুই, আমি এখন গেলাম। এই বলে মেঘ চলে গেল তার কেবিনে। চেয়ারে বসতে বসতে বলতে লাগলো, রুনা, এই রুনা, 2 বছর আগের যতগুলো কেস ফাইল আছে সবগুলো নিয়ে আসো তো তাড়াতাড়ি। ঠিক আছে, নিয়ে আসতেছি, একটু ওয়েট করেন। এই বলে রুনা চলে গেল পুরনো একটা রুমে, যেখানে সব ফাইল রাখা আছে। 2 বছর আগের যতগুলো ফাইল দিল সবগুলো নিয়ে চলে আসলো মেঘের কেবিনে। এসে দেখে মেঘ চা খাচ্ছে। ফাইলগুলো টেবিলে রাখতে রাখতে বলতে লাগলো, 2 বছর আগের ফাইল দিয়ে কি করবে তুমি? এইখানে দেখো তো সুরাব চৌধুরী নামের কয়টা ফাইল আছে, যতগুলো আছে সবগুলো বের করো। মেঘের কথা মতো রুনাও ফাইলগুলো বের করতে লাগলো।
কিছুক্ষণের মধ্যে 3টি ফাইল বের করে মেঘের সামনে রেখে বলতে লাগলো, এই 3টা ফাইল পেয়েছি আমি, আর কোনো ফাইল নেই। ঠিক আছে, বাকিগুলো রেখে আসো। আর আমার টিমকে খবর দাও, বলো 10 মিনিটের মধ্যে এইখানে থাকার জন্য। আমি সবাইকে দেখতে চাই। ঠিক আছে স্যার। রুনা চলে যেতেই মেঘ ফাইলগুলো দেখতে লাগলো। সুরাব চৌধুরীর ফাইলটা হাতে নিতেই ওপরে একজনের ছবি দেখে চমকে গেল মেঘ, কারণ এটা যে তার বন্ধুর বাবার ছবি। ফাইলটা ওপেন করতেই প্রথমে দেখতে পেল গত 5 বছরে যতদিন এই পুলিশ অফিসার ছিল ততদিন মেয়ে ধর্ষণ করেছে, আর কেসগুলো ধামাচাপা দেওয়া হয়েছে। এটা একটা একটা করে পাতা উল্টে দেখতে লাগলো। পুরোটা দেখা শেষ হতেই আর বোঝার বাকি রইল না মেঘের যে সুরাব চৌধুরী আরও আগে থেকে এইসব খারাপ কাজে লিপ্ত ছিল। ফাইলটা নিয়ে বাইরে যেতেই দেখতে পেল তার পুরো টিম চলে এসেছে। সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সবাই শোনো, আজকে রাতে যে করেই হোক সুরাব চৌধুরীকে ধরতেই হবে আমাদের। আজকে না ধরতে পারলে হয়তো আমাদের থেকে বড় জিনিসটা হাতছাড়া হয়ে যেতে পারে। স্যার, এইখানে সৌরভ চৌধুরী তো আছে, কিন্তু বাকিদের কিভাবে কি করব? প্রিন্সিপাল, এমপি, কলেজের চেয়ারম্যান, আবার এসআই, আর মিরাজকে তো ধরেই এনেছেন। সুরাব চৌধুরীকে ধরতে পারলেই তারা এমনিতেই আমাদের হাতে বন্দী হবে। আজকে রাতে আশা করতেছি এমপি, সুরাব চৌধুরী আর প্রিন্সিপাল এই 3 জনকে ধরতে পারবো একসাথে। এখন বিকাল 5টা বাজে। সবাই সব কিছু রেডি করে নাও, আমাদেরকে এখনই যাইতে হবে। আমিও যাব তোমাদের সাথে। তোমার যেতে হবে না, তুমি এইদিকে মিরাজকে দেখবে, কারণ আমরা ওখানে চলে গেলে মিরাজকে হয়তো কেউ ছাড়িয়ে নিয়ে যেতে আসবে। আমি চাবি নিয়ে যাচ্ছি, যদি কেউ আসে বলবে তোমার কাছে চাবি নেই। এইখানে তো আরো অনেক লোক আছে, তাদের বললেই তো চলে আসবে। আর আমি তোমাদের সাথে গেলে কি এমন ক্ষতি হয়ে যাবে বলো তো শুনি? তুমি মেয়ে মানুষ, তুমি পারবে না। একটা গুলি লাগলে আবার তোমাকে নিয়ে দৌড়াতে হবে। তাই বলতেছি তুমি থাকো। আর তোমরা এইভাবে হাঁ করে কি দেখতেছো? যাও, তাড়াতাড়ি রেডি হয়ে আসো, আমাদেরকে বের হতে হবে। এই বলে মেঘ চলে গেল তার কেবিনে। রেডি হচ্ছে এমন সময় পেছন থেকে রুনা এসে মেঘকে জড়িয়ে ধরে বলতে লাগলো, প্লিজ আমাকে নিয়ে যা মেঘ, আমি তোর সাথে সাথে থাকবো। তুই কি পাগল হয়েছিস? আমার মতো একটা কালো ছেলেকে জড়ি ধরেছিস? তোর কি একটুও মান সম্মান নেই? তুই কালো না, তুই আমার বয়ফ্রেন্ড। আমি জানি তুই আমাকে পছন্দ করিস, এমনকি তোর বাবা মাও আমাকে পছন্দ করে। পাগলে কি না কই, আমি নাকি তাকে পছন্দ করি? আমার ফোনের ওয়ালপেপারে দেখ, মেয়েটার ছবি দেওয়া আছে। আমি সেই মেয়েটাকে পছন্দ করি। মেঘের কথা শুনে রুনা হাতে ফোনটা নিয়ে দেখতে লাগলো। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, শুধু ব্যাক সাইডটা দেখা যাচ্ছে। এটা দেখে রুনা বলতে লাগলো, মেয়েটা তো মুখ দেখা যাচ্ছে না, তাহলে আমি বুঝবো কি করে এটাই তোর গার্লফ্রেন্ড? দেখ রুনা, এখন মাথা গরম করাস না। কাজ করতে এসেছিস, কাজ কর। আর ভালো না লাগলে বাড়িতে চলে যা, তোকে কেউ আটকাবে না। এই বলে মেঘ রুনার হাত থেকে ফোনটা নিয়ে চলে গেল বাইরে। গিয়ে দেখে সবাই গাড়িতে বসে আছে। মেঘ গাড়িতে উঠতেই আলী বলতে লাগলো, স্যার, গাড়িটা কোথায় নিয়ে যাব? দেখো, লোকেশন সেট করে রেখেছি, ওই জায়গায় চলে যাও। আর আমাদের সকল কিছু নেওয়া হয়েছে তো? সকল কিছু নেওয়া হয়েছে। বুলেট নিয়েছি 500+ সবার জন্য। এটাই চলবে। আর গান রিলোডে আছে, মনে হয় 300+ বুলেট, তাই না রে? এমনি হবে না, বা এর বেশি হবে। মিশন কিভাবে পরিচালনা করবে এই সব বলতে বলতে সবাইকে সবকিছু বোঝাতে চলে গেল সেই জায়গায়। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। রাত প্রায় 3টে, কিন্তু এখনো আসতেছে না দেখে রাফসান বলতে লাগলো, স্যার, এখনো তো আসতেছে না। নাকি ওরা খবর পেয়ে গেছে যে আমরা চলে এসেছি? ওরা খবর পায় নাই, ওই দেখ আসতেছে। সবসময় ধৈর্য ধরবি, দেখবি ফলটা মিষ্টি পাবি। এখন বেশি কথা না বলে সবাই লুকিয়ে পড়ো, আর পিস্তলে সাইলেন্সার লাগিয়ে সামনের একটা চাকায় গুলি করে দাও। মেঘের কথা মতো রাফসান গাড়ির চাকায় গুলি করে দিল। বেশ কিছুক্ষণ পর গাড়ির ভেতর থেকে 2জন লোক নামলো আর বলতে লাগলো, কি ব্যাপার, গাড়ি থামিয়ে দাঁড়িয়ে আছো কেন? স্যার, গাড়ি থামিয়ে দাঁড়িয়ে নেই, চাকা পাংচার হয়ে গেছে, এর জন্য দাঁড়িয়ে আছি।
সবাইকে একটু নামতে হবে, তা না হলে গাড়ি ঠিক করতে পারবো না। বস, আপনি ভেতরে বসে থাকবেন, আমরা বাইরে আছি, দেখি কি করা যায় গাড়িটা। তাড়াতাড়ি দেখো, আবার আমাদের যেতে হবে সদরঘাটে। ওইখানে আমার জন্য লঞ্চ অপেক্ষা করতেছে। প্রিন্সিপাল গাড়ি থেকে নামতেই মেঘের পুরো দল গাড়িটা ঘেরাও করে ফেললো। এদিকে মেঘ প্রিন্সিপালের মাথায় পিস্তল ঠেকিয়ে বলতে লাগলো, তুই বেটা একজন সম্মানীয় ব্যক্তি হয়েও কেন এই কাজটা করিস? হ্যাঁ, মাস শেষে তো তোকে কম করে হলেও 1 লক্ষ টাকার উপরে দেয় নাকি? এই টাকায় তোর হয় না? এই তোমরা কারা আর আমাকে এইসব বলতেছো কেন? ভাই, আপনি ভিতরে বসে থাকেন, ওরা না হলে আপনাকে ধরে ফেলবে। আমাদের ধরে ফেলেছে ওরা। তোর ভাই যতই ইঁদুরে করতে লুকিয়ে থাকুক না কেন, তাকে তো বের হতেই হবে, তাই না রে রাফসান? জি স্যার, ইঁদুরের গর্ত থেকে তাকে বের করার জন্য আমরা পানিও নিয়ে এসেছি, লাগলে বলবেন, আমরা শুধু ঢেলে দিব। রাফসানের কথা শুনে পেছন থেকে কয়েকটা গাড়ি থেকে লোক নেমে এসে সবার মাথায় পিস্তল ঠেকিয়ে বলতে লাগলো, আমাদের বসকে ধরতে এসেছিস? আমাদের বসকে ধরা এত সহজ না। এখন তো তোরা আমাদের কাছে বন্দি, এখন কি করবি? দেখবি কি করতে পারি আমরা, করে লাগাতো বৃষ্টি। মেঘের কথা শুনে তাদের গাড়ি থেকে সবার চোখে মুখে পানি পড়তে লাগলো। এইদিকে মেঘ তার পিস্তলটা নিয়ে গুলি করে দিল শত্রুদের সবার পায়ে। আলী, এখন বন্ধ করে চলে আসো, আর ভিতর থেকে রশি নিয়ে আসবে। মেঘের কথা মতো আলী রশি নিয়ে এসে সবাইকে বেঁধে ফেলল। এদিকে প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, আমার বসকে আর ধরতে পারবি না তুই, কারণ আমার বস পালিয়ে গেছে। প্রিন্সিপালের কথা শুনে মেঘ সামনে তাকাতেই দেখে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। এটা দেখে স্নাইপারটা হাতে নিয়ে গাড়ির চাকায় গুলি করতেই গাড়িটা উল্টে গেল। ফুল স্পিডে থাকার কারণে গাড়িটা উল্টে গেছে। এটা দেখে মেঘ চলে গেল ওইখানে। সুরভ চৌধুরীর কাছে এসে বলতে লাগলো, কি রে, তুই না পুলিশ অফিসার ছিলি? তাহলে তো তোর অনেক সাহস থাকার দরকার ছিল। এখন তো দেখতেছি তুই কুকুরের চাইতেও ভীতু। মেঘ আমাকে ভালোই ভালোই ছেড়ে দে বলতেছে, তা না হলে এমপি তোকে চাকরি থেকে বের করে দিবে। এমপি কেন? এমপির বাপ আসলেও আমাকে চাকরি থেকে বের করতে পারবে না। আমাকে চাকরি থেকে বের করতে হলে এমন কিছু প্রমাণ দেখাতে হবে, তাহলেই আমাকে চাকরি থেকে বের করতে পারবে, এর আগে বের করতে পারবে না। আমাকে শুধু একবার জেলে নিয়ে যা, এরপর দেখ আমাকে বের করে আনে কে। তোর ওই এমপি আমাকে বের করে নিয়ে যাবে বলে দিলাম। আরে বেটা, তোকে কি বের করবে? সে দেখ গিয়ে তার টাকা পয়সা নিয়ে পালানোর ব্যবস্থা করতেছে, কারণ সে জেনে গেছে তোরা ধরা পড়ে গেছিস। তবে চিন্তা নেই, তোরা ধরে পড়েছিস তো কি হয়েছে, এমপি ছাড়াও তো আর 2 জন আছে, তাদেরকে তো ধরতে হবে কিছু প্রমাণ বের করে, তাই না রে? আগে বের করে নে, এরপর না হয় আমার ভাইকে ধরবি। তোর ভাই মানে? তুই কার কথা বলতেছিস? এখনো তুই আমার ভাইকে যেহেতু চিনিস না, সেহেতু চেনার দরকার নেই। তুই তোর কাজ কর, আমার ভাই আমাকে বের করে নেবে জেল থেকে। মেঘ আর কিছু না বলে সুরাফ এমপি আর তাদের লোকদের নিয়ে চলে গেল থানায়। গিয়ে দেখে প্রধানমন্ত্রী এসে বসে আছে। প্রধানমন্ত্রীকে দেখে মেঘ সালাম দিয়ে চেয়ারে বসতে বসতে বলতে লাগলো, তা স্যার, আপনি এত রাতে এইখানে কি করেন? আপনার তো এইখানে থাকার কোনো কথা না। এইখানে তো আর আমি এমনি এমনি আসি নাই। তুমি কেন আমার ভাই এবং প্রিন্সিপালকে ধরেছো? তোমার কাছে কি এমন প্রমাণ আছে যে তুমি তাদের জেলে নিয়ে এসেছো? স্যার, অনেক প্রমাণ আছে। একবার যদি দেখানো শুরু করি তখন শুধু দেখতেই থাকবেন, আপনার দেখার কোনো শেষ থাকবে না, এই বলে দিলাম। কি দেখাবে তুমি? দেখি আমিও একটু কি দেখাতে পারো। তোমার এত বড় সাহস, তুমি আমার ভাইকে ধরে নিয়ে আসো। রুনা, এই নাও চাবি। আমার ডয়ার থেকে 3টা পেন ড্রাইভ আছে, নিয়ে আসো তো। তাদেরকে একটু ক্যালামা দেখিয়ে দিই, তারা না হয় চলে যাক। মেঘের কথা শুনে রুনা ড্রয়ার থেকে 3টে পেন ড্রাইভ এনে মেঘের হাতে দিতেই মেঘ তার ল্যাপটপে ভিডিওগুলো দেখাতে লাগলো, কিভাবে প্রধানমন্ত্রী তার আসনে বসেছে। এই, তুই এইসব ভিডিও কোথা থেকে পেয়েছিস? তাড়াতাড়ি বল, আর এখনই ডিলিট কর ওই ভিডিও। আমি একটা ভিডিও ডিলিট করব না, আর শুধু এটা না, আমার কাছে আরও 10টা প্রমাণ আছে, যা আমি আদালতের কাছে দিলেই আপনাকে টানতে টানতে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে জেলে নিয়ে আসবে। মেঘ, এমনটা করিস না।
এই চেয়ারটা পেতে আমি 5টা বছর অপেক্ষা করেছি, অবশেষে এই চেয়ারটা পেয়েছি। এখন যদি তুই এমন করিস তাহলে তোর কাছ থেকে এমন কিছু জিনিস নিয়ে যাব যা তুই কখনোই পরিকল্পনা করতে পারবি না। আমার কাছ থেকে তুই আবার কি নিবি বল তো শুনি? তার আগেই তো তোকে আমি জেলে ঢুকিয়ে দেব। ঢোকানোর আগেই তো আমি দিয়ে গেছি। এই দেখ তোর বাবা মাকে আমি কি করেছি। এই বলে প্রধানমন্ত্রী মেঘের হাতে ফোনটা দিয়ে বলতে লাগলো, যদি এখন আমাকে এবং আমার ভাইকে না ছাড়িস তাহলে তোর মা বাবাকে এখানে ফেলে দিলেই সাথে সাথে তাদের দেহ গলে ছাই হয়ে যাবে, শুধু হাড্ডিটা দেখা যাবে। দেখ এমনটা করিস না, আমি তোদের ছেড়ে দিতেছি। যা, তোদের ছেড়ে দিলাম, তোরা যেতে পারিস। এই তো ভালো কাজ করেছিস। প্রধানমন্ত্রী বাইরে বেরোতেই মেঘ ফোনটা দিল তার মায়ের ফোনে। ও পাশ থেকে ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলো তার মা। আম্মু, তোমাদের কিছু হয় নাই তো? তোমরা এখন কোথায় আছো? আরে বাবা, আমাদের কিচ্ছু হয় নাই। তুই এত ঘাবড়ে গিয়েছিস কেন আমাকে বল। একটু পর ফোন দিতেছি, রাখলাম এখন আম্মু। ফোনটা রেখেই মেঘ দৌড়ে চলে গেল বাইরে। গিয়ে দেখে মাত্র গাড়ি বের করতেছে থানা থেকে প্রধানমন্ত্রী। মেঘ তার গানটা দিয়ে সবগুলো গাড়ির চাকা ফাটিয়ে দিল আর তার টিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমরা দাঁড়িয়ে কি দেখতেছো? আক্রমণ করো তাদের উপরে। আজকে কোনো শালাকে জ্যান্ত রাখবে না, মারা গেলে আমি দেখে নিব। চালাও গুলি। মেঘের কথা শুনে গুলি চালাতে লাগলো সবাই। এদিকে প্রধানমন্ত্রী বুঝে ফেলেছে যে তার আজকে জেলে যেতেই হবে, তাই সে আস্তে আস্তে কোনো রকম গেটটা পার হয়ে দিল এক দৌড়। এদিকে মেঘ রাফসানকে বলে দৌড়ে চলে গেল প্রধানমন্ত্রী আর সুরাপের পেছনে। কিছুতে যেতে সুরাপ আর প্রধানমন্ত্রী দাঁড়িয়ে একে অন্যকে ধরে হাঁপাচ্ছে আর বলছে, তোকে বলেছিলাম আর কোনো মেয়ে পাচারের দরকার নেই, কিন্তু তুই তো আমার কথা শুনিস না। এখন বস ঠেলা, তোর সাথে আমাকে তো জেলে যেতে হবে, সাথে প্রধানমন্ত্রীর থেকেও পদত্যাগ করতে হচ্ছে। আমি তো আজকে রাতেই চলে যেতাম, কে জানতো এমন হবে। এখন চলো আমরা সদরঘাটে চলে যাই, ওইখান থেকে আমরা লঞ্চে করে পালিয়ে যাব। এই যাবেন কেউ? কেউ সদরঘাট কি যাবেন কেউ? মেঘের কথা শুনে পেছনে ফিরে তাকালো প্রধানমন্ত্রী আর সুরাব তাকাতেই দেখতে পেল মেঘকে। এখন তারা কোথায় যাবে ভাবছে। যেই আবার সামনের দিকে দৌড় দিতে যাবে এমন সময় সামনে এসে দাঁড়ায় রুনা। রুনাকে দেখে প্রধানমন্ত্রী বলতে লাগলো, রুনা মা, তুমি না আমার বন্ধুর মেয়ে, আমাকে ছেড়ে দাও মা, আমরা তো কোনো অপরাধ করি নাই, প্লিজ মা ছেড়ে দাও আমাদের। যতই আপনারা আমার আব্বুর বন্ধু হোক না কেন, অপরাধী যেই হোক তাকে ধরবো, এটাই আমার কর্তব্য। স্যার, গুলি করে দিব নাকি? করে দাও তাদের পায়ে, দেখি তোমার হাত কতটা সোজা। কোথায় গুলি কোথায় গিয়ে লাগে। রুনা যেই গুলি করতে যাবে এমন সময় প্রধানমন্ত্রী আর সুরাব পালিয়ে যাচ্ছে। এটা দেখে রুনা গুলি করে দিল দুজনের পায়ে, সাথে সাথে উল্টে পড়ে গেল দুজন। ওদের সামনে এসে মেঘ বলতে লাগলো, বেশি কিছু না তো, মাত্র 10 বছরের জেল খাটতে হবে। এটা তো আপনাদের জন্য সামান্য। মেঘ, তুই যে ভুল করেছিস, আরে তোর কোনোদিনও ক্ষমা হবে না, এই বলে দিলাম। তোকে আমার লোকেরা যেখানে পাবে ওইখানে গিয়ে মারবে। ওইটা মারার সময় মারবে না, এখন তোদের কি হবে ওই চিন্তা কর, আমার চিন্তা বাদ দে। এই বলে মেঘ দুজনকে টানতে টানতে নিয়ে চলে আসলো জেলে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। পুরো দেশের সকল টিভি চ্যানেলের লোকেরা চলে এসেছে। একের পর এক প্রশ্ন করছে তারা। স্যার, আপনি প্রধানমন্ত্রীকে কেন ধরেছেন? উনি কি অপরাধ করেছে? আমাদেরকে একটু খুলে বলবেন। উনি আগের প্রধানমন্ত্রীকে মেরে ফেলে তার আসনটা দখল করেছে। উনি সাথে আরও 5 জনকেও ওই করেছে, আরও অনেক কিছু করেছে। সকল কিছুর প্রমাণ আমার এই পেন ড্রাইভে আছে। আর ওর নাম হচ্ছে সুরাব। আপনারা তো ভালো করেই চিনেন তাকে। সে আগেই এই থানার এসআই ছিল। পুলিশ হওয়া সত্ত্বেও সে খারাপ কাজ করেছে। মানুষ বলে না, যত চুরি করো না কেন একদিন না একদিন ধরা পড়বেই। আজকে তুমি ধরা পড়েছো, কালকে তোমার মাপ নেই, মনে রাখবে এটা। আচ্ছা স্যার, এই দুজন না কি আরও আছে তাদের সাথে? আর যদি থেকেও থাকে তাদের কবে ধরবেন? আমাদের একটু বললে ভালো হতো।
আশা করি খুব তাড়াতাড়ি ধরে ফেলবো। সবাইকে একবারে আদালতে তুলব। এখন আপনারা যেতে পারেন। আবার যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে বাইরে রাফসান আছে, আমার সহকারী অফিসার, তাকে জিজ্ঞাসা করেন। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এতগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করার জন্য। ধন্যবাদ আমাকে না, ধন্যবাদ তাদের দেন যে তাড়াতাড়ি ধরতে পেরেছি। সবাই চলে গেল। এদিকে মেঘও চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার মা এসে দরজা খুলে দিয়ে মেঘকে দেখে বলতে লাগলো, কী রে মেঘ, কী হয়েছে? তুই যে ভোর রাতে ফোন দিয়েছিলি আমাকে, কেন কোনো সমস্যা হয়েছিল নাকি? না আম্মু, কোনো সমস্যা হয় নাই। আমি ফ্রেশ হয়ে আসতেছি, খাবার রেডি করো আমার জন্য। ঠিক আছে, আয় তুই, আমি রেডি করতেছি। মেঘ চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। বিকাল 5টা। ঘুম থেকে উঠে চলে গেল থানায়। গিয়ে দেখে রাফসান বসে আছে। রাফসানকে দেখে মেঘ বলতে লাগলো, কী রে রাফসান, রুনাকে দেখছি না যে, কোথায় গেছে রুনা? একটু বাড়িতে গেছে, কি যেন কাজ আছে, চলে আসবে এক্ষুনি। ও আচ্ছা, এখন তো শুধু ওই পুলিশ অফিসার আর কলেজের চেয়ারম্যানকে ধরা বাকি রয়েছে, তাই না রে? হ্যাঁ, তাদের ধরতে পারলেই আমাদের এই মিশনটাও কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তুই একটা খোঁজ লাগাতো, এখন এই দুইজন কোথায় আছে আর কি করতেছে, সব কিছু খোঁজ লাগা। 1 সপ্তাহের ভিতরে তাদের ধরতে হবে, যে করেই হোক। চিন্তা নেই, আমরা ধরে ফেলবো। কিছু প্রমাণ পেয়েছি তাদেরও, এই দেখেন প্রমাণগুলো। ওরা তো দেখতেছি তেমন কোনো খারাপ কাজ করে নাই, শুধু তাদের সাথে জড়িত ছিল, এটাই তো? হ্যাঁ, এটাই। আর তো কোনো খারাপ কাজ করে নাই। ওদেরও কি কম শাস্তি হবে নাকি? সবার যা হবে তাদেরও তাই হবে। এটা তো আর আমি বলতে পারতেছি না, এটা বলতে পারবে একমাত্র আদালত। এখানে সবাইকে নিয়ে হাজির করাই, এরপর না হয় দেখা যাবে কি হয়। তাহলে চলেন ধরে নিয়ে আসি, যেহেতু প্রমাণ আছে আমাদের কাছে। আর যেতে হবে না, আমি নিজেই নিয়ে এসেছি। এই যে 2 জন, তাদের কি করবেন করেন এখন। যেহেতু নিয়েই চলে এসেছো, তাহলে এইখানে না রেখে জেলে রেখে আসো। বাকিটা আমি আদালতের সাথে কথা বলে দেখি, আদালত কি বলে, কবে বসবে তাদের নিয়ে। ঠিক আছে, আর তোমার সাথে আমার জরুরি কথা আছে। এখন যদি না বলতে পারি তাহলে তুমি আমাকে হারিয়ে ফেলবে। রাফসান, তুমি একটু বাইরে যাও তো। ঠিক আছে, যাইতেছি। রাফসান চলে গেল বাইরে। এদিকে রুনা মেঘের কাছে এসে মেঘের শার্টের কলার ধরে তার কাছে টেনে নিয়ে বলতে লাগলো, সত্যি করে বলতো, তুই আমাকে ভালোবাসিস নাকি বাসিস না? আমি তোকে ভালোবাসি না। তা তোর নাকি বিয়ে ঠিক করেছে বাড়ি থেকে, তাও আবার আমার বন্ধুর সাথে। তুই আর কোনো দিন আমার মুখ দেখতে পাবি না। আমি কালকেই রিজাইন নিব, এই বলে রাখলাম। এই বলে রুনা কান্না করতে করতে চলে গেল তার কেবিনে। রুনাকে কান্না করতে দেখে রাফসান এসে বলতে লাগলো, স্যার, আমি আপনার অনেক ছোট, কিভাবে যে বলি কথাটা। রুনা ম্যাম আপনাকে অনেক ভালোবাসে, আপনি তাকে ছেড়ে দিয়েন না। আমিও রুনাকে ভালোবাসি, আর তার বিয়েও আমার সাথেই হচ্ছে। শুধু রুনা জানে যে আমাদের ফ্রেন্ডের সাথে তার বিয়ে হচ্ছে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। তা বিয়ে কবে করতেছেন আর দাওয়াত কবে পাবো? আরে বেশি দিন নাই, এই মিশনটা কমপ্লিট করার সাথে সাথেই বিয়ে করব। বাড়িতে বিয়ের কথা চলতেছে। ও আচ্ছা। মেঘ আর রাফসান কথা বলছে, এমন সময় রুনা আবার আসলো মেঘের কেবিনে। মেঘের হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলতে লাগলো, এই নে আমার রিজাইন লেটার, আমি আর চাকরি করবো না। ঠিক আছে, তাহলে বাড়ি চলে যাও তোমরা, আর কাজ করতে হবে না মিস রুনা চৌধুরী। রুনা আর কিছু না বলে চলে গেল। এদিকে মেঘও চলে আসলো বাড়িতে। এসে দেখে রুনার আম্মু আব্বু আর তার আম্মু আব্বু বসে আছে। মেঘকে দেখে রুনার আব্বু বলতে লাগলো, মেঘ, আমার মেয়েকে কান্না করাইতে বুঝি তোমার ভালো লাগে, তাই না? না শ্বশুরমশাই, আমি কি নিজ ইচ্ছায় কান্না করে দিচ্ছি নাকি? আপনার মেয়ে এমনিতেই কান্না করতে পারে। তা আমাদের বিয়ে ঠিক করেছেন কবে, এটা বলেন। সামনের শুক্রবারে তোমাদের বিয়ে ঠিক করেছি। ভাবতেছি অনুষ্ঠান করে আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব। যেহেতু চৌধুরী বাড়ির বউ,
সেহেতু অনুষ্ঠান না করলে হয় কি করে? কি বলেন বেআই সাহেব? একদম ঠিক বলেছেন, অনুষ্ঠান তো হবেই। মেঘ যা, ফ্রেশ হয়ে আয়, খাবার খেয়ে নিবি সবাই একসাথে। ঠিক আছে আব্বু, আসতেছি। মেঘ চলে গেল তার রুমে। পুলিশের ড্রেসটা খুলে যেই ওয়াশরুমের দরজাটা খুলেছে, সামনে থাকা ব্যক্তিকে দেখে মেঘ থ হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে রুনা ভেতর থেকে মেঘকে টান দিয়ে ভেতরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। দুজন একসাথে গোসল করে বের হয়ে আসলো বাইরে। কি, আমাকে কাঁদাতে তোমার খুব ইচ্ছা তাই না? একবার বিয়েটা হয়ে যা, পরে বুঝবে আমি কি জিনিস। রুনা চৌধুরী, আমি এই বাড়ির বউ, সো একটু পাওয়ার তো থাকবেই আমার, তাই না? হয়েছে হয়েছে, আর পাওয়ার দেখাতে হবে না। এখন চলেন নিচে যাই। তুমি গিয়ে খাও, আমি একটু পরে আসতেছি, চুলটা শুকিয়ে। ঠিক আছে, আসো তাহলে। মেঘ চলে গেল নিচে। গিয়ে দেখে সবাই খাবার টেবিলে বসে আছে। মেঘকে একা দেখে তার মা বলতে লাগলো, কিরে রুনা কোথায়? তাকে নিয়ে আসলি না কেন? আসতেছে আম্মু, একটু পর। মেঘ খাওয়া দাওয়া করে আবার চলে গেল রুমে। বিছানায় শুয়ে পড়তেই রুনা এসে মেঘের ওপরে শুয়ে পড়ল আর বলতে লাগলো, এখন ঘুমাবে নাকি তুমি? ঘুমাবো। একটু তুমি নিচে যাও, আম্মু ডাকতেছে তোমাকে। আর আমাকে এখন ডাক দিবে না, একদম সন্ধ্যায় ডেকে দিবে, কাজ আছে অনেক। আমি তো চলে যাব, আমাকে বলে যাবো না ডেকে দেওয়ার জন্য তোমাকে। ঠিক আছে, যাও এখন। রুনা চলে গেল নিচে। এদিকে মেঘ ঘুমের রাজ্যে পাড়ি জমালো। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। এমন সময় মেঘের ফোনটা বেজে উঠল। ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে রাফসান বলতে লাগলো, স্যার, ওপর মহল থেকে লোক এসেছে, আপনি একটু আসেন তাড়াতাড়ি। আচ্ছা, আমি আসতেছি একটু পর। তুমি তাদের চা নাস্তার ব্যবস্থা করো। ঠিক আছে স্যার। মেঘ উঠে ফ্রেশ হয়ে চলে গেল অফিসে। সবার সামনে বসে আছে। এমন সময় মন্ত্রী বলতে লাগলো, মেঘ, আমরা তোমার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই। তুমি আমাদের বাংলাদেশের একজন হাই কমান্ডার পুলিশ অফিসার। স্যার, এইখানে একটা কথা ভুল বলেছেন আপনি। আমি একা না, আপনার আশেপাশে যারা দাঁড়িয়ে আছে সবাই হাই কমান্ডার। আপনি শুধু আমাকে মেন করে এটা বলতে পারেন না। বললে সবাইকে বলতে হবে, আর না বললে কাউকে বলার দরকার নেই। তোমার কথা শুনে আমি খুব অবাক হলাম। সত্যি তুমি খুব ভালো একজন মানুষ। এ নাও, এটা আমার তরফ থেকে তোমাকে দিলাম, আর বাকিদের জন্য আছে, তুমি চিন্তা করো না। ঠিক আছে স্যার, এখন কথায় আসা যাক। আমি কালকে তাদের আদালতে উঠাতে চাইছিলাম। জজ সাহেব এর সাথে কথা বলাও হয়ে গেছে। সকল সাক্ষ্য প্রমাণ তো আছেই আমার কাছে। শুধু দেখে উনি বলে দিবে তাদের কি শাস্তি হবে। আচ্ছা, তুমি কালকে সবাইকে উঠাও, আমরাও থাকবো ওইখানে। তুমি নাকি বিয়ে করতেছো আর আমাদেরকে না জানিয়ে? না স্যার, এখনও সিদ্ধান্ত হয় নাই। আর আমি সবার আগে আর কাউকে না জানাই আপনাদের জানাবো নিশ্চয়ই। এটা আপনি ভালো করেই জানেন। আজকে তাহলে যাই আমরা। কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। কালকে সবাই থাকবে। কালকে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। এই বলে মন্ত্রী চলে গেল। এদিকে মেঘ সবাইকে নিয়ে রাতের ডিনার করে বসে আছে। এমন সময় তার কলটা বেজে উঠল। তাকিয়ে দেখে রুনা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, এই তুমি কোথায় আছো? তাড়াতাড়ি বাড়িতে আসো, বিয়ের কার্ড ছাপাতে যাইতে হবে। কোন কার্ডটা নিব এটাই ভেবে পাচ্ছি না। তোমার কাছে সবচাইতে বেশি সুন্দর যেটা হবে এটাই নাও। আমি আসতেছি একটু পর, তুমি রেডি হয়ে থাকো। ঠিক আছে, আসো তাহলে। মেঘ কিছুক্ষণ গল্প করে চলে গেল রুনাদের বাড়িতে। বিয়ের কার্ড ছাপিয়ে নিয়ে চলে আসলো বাসায়। দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হয়ে গেল। মেঘ 200+ বিয়ের কার্ড নিয়ে চলে গেল অফিসে। সবাইকে দিয়ে দিল। আরও 50টার মতো বাকি রয়েছে। এইগুলো মন্ত্রী আরও অন্যান্য লোকদেরকে দিয়ে দেব। 10টা বাজতেই সবাইকে আদালতে তোলা হলো। এদিকে মেঘও দাঁড়িয়ে আছে কাঠগোড়ায়। মেঘ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দেশ থেকে মেয়ে পাচার, গণহত্যা, ধর্ষণ সব কিছু মুক্ত করে দেওয়ার জন্য। আর এই প্রধানমন্ত্রীকে সাথে তার ভাই ওরাব চৌধুরীকে ফাঁসি দেওয়ার আদেশ দিয়েছেন এবং বাকিদের 10 লক্ষ টাকা করে জরিমানা, সাথে 5 বছরের জেল দেওয়া হলো।
আজকের কেস এইখানে শেষ করা হলো। জজ সাহেব সব কিছু বুঝিয়ে দিয়ে চলে গেল। এদিকে মেঘ মন্ত্রী এবং বাকিদের বিয়ের কার্ড দিয়ে দিল। মেঘ, সামনে থাকা গাড়িটা তোমার। বাকিদের জন্য একটা করে বাইক গিফট করা হয়েছে। সবাই খুশি তো? স্যার, আমি খুশি হতে পারলাম না। সবাইকে বাইক দিয়েছেন, আমাকে গাড়ি, এটা আমি মানতে পারলাম না। সবাই যেটা পাবে এটাও আমি পাবো। আমি কেন বেশি দামিটা নিব? স্যার, উনি যেহেতু আপনাকে দিতেছে আপনি নিয়ে নেন। আর যদি আপনি এই বাড়িতে না ব্যবহার করেন তাহলে আমাদের অফিসের জন্য রেখে দেন, আপনার জন্য ভালো হবে। না রাফসান, এটা হয় না। স্যার, আপনি এই গাড়িটা নিয়ে আমাকে বাইকটা দিয়ে দেন। আমি অল্পতেই খুশি, এত বেশি নিয়ে যাওয়ার দরকার নেই আমার। ঠিক আছে, বিকালে পাঠিয়ে দিব। এখন তাহলে যাও বাড়িতে। সবাই চলে গেল বাড়িতে। দেখতে দেখতে কেটে গেল 5টি দিন। বিয়ের সকল কিছু আয়োজনও করা শেষ হয়ে গেছে। 1500 লোক দাওয়াত দিয়েছে। অনুষ্ঠানটাও সেইভাবেই করছে। রুনাদের বাড়িটাও অনেক সুন্দর করে সাজিয়েছে। দেখতে দেখতে কেটে গেল আরও 2টি দিন। আজকে মেঘের বিয়ে। সকল পুলিশ অফিসাররা এসেছে তার বিয়েতে। মেঘকে সাজিয়ে নিয়ে চলে গেল মসজিদে। জুম্মার নামাজ আদায় করে এসে দেখে এখনও মেয়েদের সাজ হয়নি। এটা দেখে রাফসান বলতে লাগলো, আল্লাহ ভালো জানে আজকে ভাবি কত কেজি মেকআপ রাখবে মুখে। এই সবাই দোয়া করো যাতে মেকআপ না মাখে মুখে। আরে একদিনেই তো মাখবে, আর তো মাখবে না। মাখতে দে, সমস্যা নেই। চল, সবাই চলে যাচ্ছে, আমরা আমাদের গাড়িতে গিয়ে বসি। হ্যাঁ চলো। সবাইকে নিয়ে চলে গেল গাড়িতে। আলী ড্রাইভ করছে। বেশ কিছুক্ষণ পর এক এক করে বিয়ে বাড়িতে 21টা মাইক্রো এবং হাই এক্স ঢুকেছে। বরের গাড়ি ঢুকতেই ছোট বাচ্চা এবং বাকি সবাই চিৎকার করে বলতে লাগলো বরের গাড়ি ঢুকতেছে। এটা দেখে রুনা বারান্দায় দাঁড়িয়ে দেখতেছে মেঘকে। দেখা শেষ হতেই চলে গেল রুমে। সাজুগুজু শেষ হতেই সবাই ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়ল বরের সাথে। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাত 8টা। সবাই বিয়ে বাড়িতে অপেক্ষা করছে কাজীর জন্য। বেশ কিছুক্ষণ পর কাজী আসলো। সকল কিছু রেডি করাই ছিল। 2 জন কবুল আর সাইন করে দিতেই বিয়েটা হয়ে গেল। 9টার ভেতর সকল নিয়মকানুন মেনে রুনাকে নিয়ে চলে গেল বাড়িতে। গেটের সামনে আসতে সবাই বরণ করে রুনাকে ভেতরে নিয়ে গেল। এদিকে মেঘকে ফেলে রেখে দিয়ে চলে গেল। ভাই, কোনো কিছুই করার নেই, এটাই হওয়ার বাকি ছিল। এখন চলেন আমরা ছাদে যাই, ওইখানে গিয়ে আড্ডা দেই। যখন টাইম হবে তখন ওরাই আপনাকে এসে নিয়ে যাবে। চলো তাহলে। মেঘ, রাফসান এবং আরও বাকি লোকেরা চলে গেল ছাদে। চেয়ারে বসে বসে আড্ডা দিতেছে। রাত প্রায় 12টা। এমন সময় মেঘের আম্মু এসে বলতে লাগলো, কি রে, তুই এখনো রুমে যাস নাই? মেয়েটা একা একা রুমে বসে আছে। এই তো যাইতেছি আম্মু। মেঘ সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল তার রুমে। রুমে প্রবেশ করতেই দরজাটা লাগিয়ে দিয়ে খাটের কাছে চলে গেল মেঘ। এদিকে রুনা খাট থেকে নেমে চলে আসলো নিচে। মেঘের পা ধরে সালাম করতেই মেঘ রুনাকে বুকের সাথে চেপে ধরলো আর বলতে লাগলো, ভালোবাসি প্রিয়, তোমাকে অনেক ভালোবাসি। সে ছোট্টবেলা থেকেই ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি মেঘ। চলো, অনেক রাত হয়েছে। 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। চলো। মেঘ আর রুনা নামাজ আদায় করে চলে আসলো খাটে। কিছুক্ষণ গল্প করে মেঘ তার পাঞ্জাবিটা খুলে এক সাইডে রেখে দিয়ে যেই রুনা শরীরে হাত দিতে যাবে এমন সময় রুনা চিৎকার করে উঠল আর বলতে লাগলো, এই, আমার শরীরে হাত দেবে না, চুপচাপ পাশে ঘুমাও। ও মা, কেন? তুমি আমার বউ, তোমার শরীরে হাত দিব না তো কার শরীরে হাত দিব? আর এখন তো শীতকাল, এখন একটু আদর না করলে হয়? আমার আদরের কোনো দরকার নেই, ঘুমাও তুমি। আমি তো করবই, দেখো তুমি শুধু। এই বলে মেঘ রুনাকে টান দিয়ে তার বুকের সাথে চেপে ধরে। দুজনে ঠোঁট জোড়া এক করে দিল। লিপ কিস করছে 2 জন। এভাবেই কেটে গেল 30 মিনিট। মেঘ ছেড়ে দিতেই রুনা তার গহনাগুলো খুলে টেবিলে রেখে বলতে লাগলো, এখন যা ইচ্ছে করতে পারো, বাধা দিব না। মেঘ রুনার ওপর ঝাঁপিয়ে পড়ল। আস্তে আস্তে রুনার ঠোঁট, মুখ, নাভি আরও ইত্যাদি ইত্যাদি জায়গায় কিস করে রুনাকে আরও উত্তেজিত করে তুলতে লাগলো। বাকিটা ইতিহাস। আজকের গল্পটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।